বেলা দেবী দেখতে দেখতে আজ তিনটে বছর বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিলেন তার শাশুড়ি মা মাধবী দেবীর সাথে। সেই কবে একমাত্র ছেলে অয়ন বিয়ের পর বউকে নিয়ে বিদেশে পাড়ি দিল, তবে থেকে এই শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমটি শাশুড়ি বউয়ের একমাত্র ঠিকানা। বাগানের গাছগুলোর মাঝের বেঞ্চটায় বসে স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা মনে করছিলেন। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে হওয়ায় খুব একটা আলাদা কিছু ছিল না তার জীবন। বাবা চাকরি করতেন বটে, কিন্তু তাও বড় মেয়েটিকে পার করার তাড়া যেন মা বাবা দুজনেরই বড্ড বেশি ছিল। এক বিয়েবাড়িতে এসে জেঠিমার এক সম্পর্কিত দাদা বেলা দেবীকে পছন্দ করলেন তার ছেলের জন্য। একেই সরকারি চাকরিওয়ালা ছেলে, তার উপর জেঠিমার আত্মীয়। আপত্তির কোনো অবকাশই রইল না বেলার বাবা মায়ের। ক্লাস 12-এর ছাত্রী বেলা। বাবা মাকে বলল, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন বিয়ে করলে আমার তো পড়াশোনার ক্ষতি হবে। বেলার কথাগুলো শুনতে পেয়ে মা কুয়োতলায় এক গামলা বাসন নিয়ে যেতে যেতে উত্তর দিয়েছিলেন, বিদ্যে চর্চা করে কবে তুমি উকিল মোক্তার হবে, তার জন্য তো আর আমরা বসে থাকতে পারি না মা। তাই বেশি মুখে মুখে তর্ক না করে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হও। গর্ভধারিণী মায়ের মুখে মধু মিশ্রিত কথাগুলো শুনেই আর সেদিন কিছু বলে উঠতে পারেনি বেলা। নিজের ঘরে ঢুকে পড়ার টেবিল থেকে বইগুলো নিয়ে সোজা পাশের বাড়ির দীপকে দিয়ে এসেছিল, যদি দীপ কোনো দুস্থ মেধাবী পড়ুয়াকে দিয়ে সাহায্য করতে পারে। ব্যাস, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন সকালে যখন সব ছেলেমেয়েরা তাদের আগত ফলাফল নিয়ে চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিংয়ে ব্যস্ত, তখন বেলা ব্যস্ত ছিল তার গায়ে হলুদের আচার অনুষ্ঠান সারতে। তবে হ্যাঁ, বিকেলে পাশের বাড়ির গীতা বৌদি সাজাতে এসে বলেছিল, জানিস বেলা, মেয়েটাকে সকালে স্কুলে পাঠিয়েছিলাম তোর রেজাল্ট জানতে। ও দেখে এসে বলল, সেকেন্ড ডিভিশনে পাশ করেছিস তুই, কিন্তু তুই আমাকে কথা দে রেজাল্টের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবি না, নইলে তোর আমার কারোর রক্ষে থাকবে না। বৌদিকে দেওয়া কথা বেলা রেখেছিল, নিজের রেজাল্ট সে কাউকেই জানায়নি। সেদিন বৌদির মুখে অমন একটা খবর শুনে ক্ষণিকের জন্য হলেও সব কষ্ট ভুলে গেলেও মিনিট 10 পর সানাইয়ের আওয়াজ আর বাজির শব্দ তাকে আবার মনে করিয়ে দিয়েছিল স্বপ্ন দেখার দিন শেষ, আজ তার বিয়ে। সারা রাত জেগে হাজার একটা নিয়মকানুন সেরে নিজের থেকে বছর 15-র বড় অরুণের সাথে বিয়ে হবার পর বিদায়ের সময় একটুও কাঁদেনি বেলা, বরং মনে মনে পণ করেছিল ভবিষ্যতে নিজের জীবনে হাজার ঝড় উঠলেও আত্মসম্মান বিসর্জন দিয়ে এ বাড়িতে সে আর আসবে না, কারণ এখানে তাকে সন্তানের থেকে বেশি দায়িত্ব মনে করা হয়। তারপর বৌভাতের রাতেই শ্বশুর মশাইয়ের হার্ট অ্যাটাক হলো। নামি নার্সিংহোমের এমার্জেন্সি ইউনিটে ভর্তি করেও বাঁচানো যায়নি তাকে। সব কিছু ব্যর্থ করে চলে গিয়েছিলেন উনি। শ্রাদ্ধের দিন এক ঘর লোকের মাঝে বড় জেঠিমা ও শাশুড়ি মাকে বলেছিলেন, এ কেমন বউ আনলি রে ছোট বউ, এসেই তো সিঁদুর চটিয়ে দিল। তবে আর 5টা শাশুড়ির মতন সবার সাথে তালে তাল মিলিয়ে বেলার শাশুড়ি সেদিন বেলাকে গাল পাড়েননি, বরং উত্তর দিয়েছিলেন, জন্ম মৃত্যু কি আর বলা যায় গো দিদি, মানুষটার হয়তো এমনভাবেই চলে যাওয়া লেখা ছিল। সেই প্রথম বেলা বুঝেছিল শ্বশুরবাড়ির সবাই একরকম হলেও শাশুড়িমা মানুষটি বেশ অন্যরকম। তারপর ধীরে ধীরে ঘরকন্নার কাজ সামলানো, ছাদে বড়ি দেওয়া, বাগান করা, সব কিছুর মধ্যে দিয়ে শাশুড়ির সাথে অজান্তেই একটা সখ্যতা গড়ে উঠল বেলার। চিরচেনা শাশুড়িমা ডাকটা অজান্তেই বদলে গেল মামুনিতে। শীতের দুপুরে ছাদে লেপ তোষক রোদে দেবার সময় একদিন মামুনি বেলাকে বললেন, তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতিস তাই না বেলা? বিনা মেঘে বজ্রপাতের মতো চমকে উঠেছিল বেলা। একটা ঢোক গিলে উত্তর দিয়েছিল, তুমি এত কথা কি করে জানলে মামুনি? মাধবী দেবী বললেন, জানি রে মা, আমি সব জানি। আসলে তোর মতো আমারও যে একদিন স্বপ্ন ছিল পড়াশোনা করে স্বাবলম্বী হবার, তারপর কপাল দোষে এবাড়ির বউ হলাম। শাশুড়ির চোখ রাঙানি, বরের কড়া শাসন
আমাকে কয়েকদিনের মধ্যেই বুঝিয়ে দিল আমার স্বপ্ন বিসর্জন হয়ে গেছে চিরতরে। নিজেকে বুঝিয়ে সংসারে মন দিলাম। খোকা এলো, ওকে মানুষ করতে করতে জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেল। তাই তো কয়েক মাস আগে তোদের বিয়ের কথাবার্তা শুরু হবার পর তোর শ্বশুরমশাইয়ের মুখে যখন আমি জানতে পারি তুই পড়াশোনা করতে চাস, তখন আমি চাইনি এই বিয়েটা হোক, কারণ আমি জানতাম এখানে বিয়ে হলে আমার মতো তোরও কোনো স্বপ্ন পূরণ হবে না। এই সব কথা আমি ওনাকে বলতে চেষ্টা করেছিলাম, এও বলেছিলাম বিয়েটা হলেও তোর পড়াশোনা যেন বন্ধ না হয়। কিন্তু প্রতিবারের মতো এবারও তিনি আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। আমার শত অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন মামুনি। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে লক্ষ্য করল বেলা। গলা জড়িয়ে বেলা বলেছিল, তুমি চিন্তা করো না মামুনি, আমার পড়াশোনা করার স্বপ্নটা আমি একদিন ঠিক পূরণ করব, দেখে নিও তুমি। এক অবাস্তব স্বপ্ন পূরণের আশায় কান্না ভরা হাসিতে সেদিনের মতো দুজনের কথোপকথন শেষ হয়েছিল। এদিকে মাধবী দেবীর বহু চেষ্টার পরেও অরুণের সাথে বেলার সম্পর্কটা স্বাভাবিক হয়নি। রাশভারী অরুণ চিরকাল নিজের মেজাজেই থাকত। বেলার ভালো লাগা মন্দ লাগার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি কোনোদিন। তারপর প্রকৃতির নিয়মে বিয়ে ১.৫ বছরের মাথায় অয়ন এলো। স্বামীর সাথে বেলা যাই সম্পর্ক থাকুক না কেন, ছেলেকে অরুণ ভালোই বাসত। ছেলের প্রতি দায়িত্ব কোনো ত্রুটি ছিল না তার। অন্যদিকে একটা ছন্নছাড়া জীবনকে সমাজের কাছে, সংসারের কাছে পরিপাটি করে উপস্থাপন করতে বেলাও যেন অভ্যস্ত হয়ে পড়েছিল। অয়নের তখন ক্লাস 7। একটা অ্যাক্সিডেন্টে অরুণ পাড়ি দিল না ফেরার দেশে। অরুণের যাবতীয় ফেলে যাওয়া দায়িত্বের ভার এসে পড়ল বেলার কাঁধে। অরুণ সরকারি চাকরি করত, তাই নিয়ম মাফিক একটা চাকরি বেলা পেয়েছিল। তাছাড়া শ্বশুরও বেশ কিছু রেখে গিয়েছিলেন। সব মিলিয়ে 3টে প্রাণীর জীবন ধারণে অয়নের পড়াশোনা চালাতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু তাই বলে একটা মানুষের অভাব কি অর্থ পূরণ করতে পারে? যেভাবেই হোক, যেমনই হোক, অরুণ মাথার উপরে তো ছিল। অফিসের সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে ছেলেকে পড়তে বসানো, মামুনির যত্ন নেওয়া, সংসারের কাজ সারা, সব কিছুর মধ্যে বেলা ক্রমশ নিজ সত্তাকে যেন হারিয়ে ফেলছিল। প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যখন জানলার ধারে এসে দাঁড়াতো, তখন অরুণকে ভীষণভাবে মনে পড়ে যেত বেলার। নিজেই নিজেকে প্রশ্ন করত বেলা, রাশভারীর লোকটাকে তবে কি ও সত্যি ভালোবেসেছিল? নিজের মনে উত্থিত প্রশ্নের সঠিক উত্তর বেলা কোনো দিনই পায়নি। তাই মনকে সান্ত্বনা দিত এই বলে যে ভালোবাসা না হলেও একসাথে থাকতে থাকতে অভ্যস্ত একটা ছিলই। এই অভাববোধ হয়তো তারই জন্য। তবে হ্যাঁ, অরুণ চলে গেল নিজের ভাগ্যকে পুরোপুরি দোষারোপ করতে পারেনি বেলা। কারণটা অবশ্যই তার মামুনি, যিনি পুত্র বিয়োগের পরেও বেলাকে এতটুকু একা ছাড়েননি, বরং আরও বেশি করে ওকে আর অয়নকে সন্তান স্নেহে আগলে রেখেছিলেন। ছেলেকে মানুষ করতে করতে মামুনিকে সাথে নিয়ে বেলার জীবন থেকে কেটে গেল 24টা বছর। মা ঠাকুমার নিদারুণ উৎসাহে অয়ন আজ ম্যানেজমেন্ট পাশ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত। চাকরির 2 বছরের মাথায় ভালোবেসে সে বিয়ে করলো অফিস কলিগ ঈশাকে। ঈশা বড়লোক বাড়ির আদুরে মেয়ে। জন্মস্তক রান্নাঘরে ঢোকেনি। এ বাড়িতে আসার পরেও রান্নাঘরে ঢোকার বিশেষ প্রয়োজন তার হয়নি। মাধবী দেবী, বেলা দুজনেই তাকে কন্যা স্নেহে আগলে রাখত। তবু কোনো এক অজানা কারণে ঈশা তাদের সহ্য করতে পারত না। অল্প কিছু হাতে হাতে করে দিতে বললেই সেটা বড় করে গিয়ে বলতো অয়নকে। ঈশাকে পেয়ে বদল ঘটেছিল অয়নের। এমনকি বউয়ের উস্কানিতে মা ঠাকুমাকে অপমান করতেও তার কুণ্ঠাবোধ হতো না। বেলা আর মাধবী দেবী দুজনেই ঈশার সাথে যথাসম্ভব মানিয়ে চলার চেষ্টা করতেন বাড়িতে শান্তি বজায় রাখতে। তবে সবসময় যা ভাবা হয় তা তো হয় না। মাঝে মাঝে সংসারে এমন কিছু
অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, যার আন্দাজ আগে থেকে কেউ করতে পারে না। বেলা আর মাধবী দেবীর জীবনে তেমনই কিছু ঘটতে চলেছিল। বর্ষ শেষের আগের রাতে বেলা দেবী বেরিয়েছিলেন মাসের বাজার সারতে। ঈশা যে সেদিন বাড়িতে বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে পার্টির প্ল্যান করেছে তা তিনি জানতেন না। 8টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখলেন বাড়িতে মদের ফোয়ারা ছুটছে, সাথে চলছে উদ্দাম নাচ গান। শুধু তাই নয়, তার বয়স্ক মামুনিকে দিয়ে ঈশা খাবার সার্ভ করাচ্ছে। বেসামাল হয়ে একটি ছেলে মাধবী দেবীর গায়ের ওপর এসে পড়ল। টাল সামলাতে না পেরে মাধবী দেবীর হাত থেকে সব কটা কাচের গ্লাস পড়ে যায়। ঈশার বন্ধুরা তাকে বলতে শুরু করে, কেমন কাজের লোক রেখেছিস ঈশা, যে একটা ট্রে পর্যন্ত হ্যান্ডেল করতে পারে না। মামুনি যে এবারের কাজের লোক নয়, এ কথা বলে বন্ধুদের ভুল ভাঙানো তো দূরস্থ। ঈশা সেদিন নিজের সমস্ত সীমা অতিক্রম করে মাধবী দেবীর গায়ে হাত তুলতে গিয়েছিল। চোখের সামনে শাশুড়ি মায়ের অপমান চিরশান্ত বেলাকে সেদিন এক লহমায় প্রতিবাদী সত্তায় বদলে দিয়েছিল। মাথা ঠান্ডা রাখতে পারেনি সে। এগিয়ে এসে কষিয়ে একটা চড় মেরেছিল ঈশাকে। ব্যাস, সেই অশান্তির শুরু। রাতে বাড়ি ফিরে অয়ন ঈশার পক্ষ নিয়ে মা ঠাকুমাকে যাচ্ছে তাই বলে অপমান করে। শুধু তাই নয়, সেদিনের পর মা ঠাকুমাকে ছোট বড় কোনো কথা বলতেই সে আর দ্বিতীয়বার ভাবত না। শেষে জন্মাষ্টমীর দিন বিকেলে অয়ন জানালো অফিস থেকে তার বিদেশ যাওয়ার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর হয়ে গেছে। কাজেই দিন কয়েকের মধ্যে ঈশাকে নিয়ে সে বিদেশ চলে যাবে। তার সাথে মাকে এও জানিয়ে দেয় এবার যেন তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। ছেলেকে আর কিছু বলতে ইচ্ছে করেনি বেলার, খালি অয়নের মুখের দিকে তাকিয়ে ভেবেছিলেন সময়ের সাথে সাথে কিভাবে নিজের সন্তানও পর হয়ে যায়। অয়ন চলে যাবার পর বেলা আর মাধবী দেবী ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেন। বিশেষ করে বেলা ভাবত মামুনির হঠাৎ শরীর খারাপ হলে একা হাতে সে কি করে সবটা সামলাবে। শেষে পেপারের একটা বিজ্ঞাপনে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের ব্যাপারে জানতে পেরে বেলা আর মাধবী দেবী ঠিক করলেন পরবর্তী জীবনটা ওনারা ওখানেই কাটাবেন। ভিটে বাড়ির মায়া ত্যাগ করে সেটা বিক্রি করলেন চন্দননগরের এক ব্যবসায়ী ভদ্রলোককে। চলে এলেন শান্তিনিকেতনে। ব্যাস, তারপর থেকেই শান্তিনিকেতনই ওদের শান্তির ঠিকানা, যেখানে ওরা অয়নকে ভুলে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে। ঘোর কাটল বেলার। মামুনি ডাকতে এসেছেন। মাধবী দেবী বললেন, কই রে বেলা, ঘরে চল এবার, সেজেগুজে তৈরি হতে হবে যে। মনে আছে তো আজ আমাদের শান্তিনিকেতনের 12 বছরের পূর্তি উৎসব। সন্ধ্যে থেকে কত হইচই হবে বলতো, শিগগির চল। চোখের জলটা মুছে নিয়ে নিজেকে সামলে মামুনিকে নিয়ে ঘরে গেল বেলা। আলমারি থেকে গত বছর জন্মদিনে মামুনির দেওয়া শাড়িটা পরে বহু বছর পর সুন্দর করে সাজলো বেলা। তারপর মামুনিকে তৈরি করে দুজনে নেমে এলো একতলা ড্রয়িং রুমটাতে। কিচেন হেল্পার টিয়া আর বুলানি একটা বড় কেক ডাইনিং টেবিলটায় রেখে দিয়ে গেছে। সবাই মিলে গল্পগুজব চলছিল। এমন সময় বৃদ্ধাশ্রমের মুখ্য পরিচালক ছায়াদেবী এসে বললেন, সবাই আমার কথা মন দিয়ে শুনুন। আজ আপনাদের সকলের সাথে একজন নতুন মানুষের পরিচয় করিয়ে দেব। কৌতূহলী দৃষ্টিতে সবাই ছায়াদেবীর দিকে তাকিয়ে রইলেন। মিনিট তিনেকের পর ছায়াদেবী ড্রয়িং রুমে নিয়ে এলেন শ্যামপুর গার্লস কলেজের প্রফেসর সুজিত চক্রবর্তীকে। ছায়াদেবী বললেন, ইনি শ্যামপুর কলেজের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক, আজ থেকে আপনাদের সাথেই থাকবেন। বৃদ্ধাশ্রমের সমস্ত আবাসিকরা ওনাকে নমস্কার করে অভ্যর্থনা জানালেন। সুজিতবাবু বললেন, আমাকে দেখে আপনারা বেশ অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন আমার মতন একজন মানুষ শেষ জীবনটা কাটাতে এখানে কেন এলো? আসলে আমার বাড়ি ছিল শ্যামপুরে। বাবা মা 5 ভাই বোনের সংসারে আমিই ছিলাম জ্যেষ্ঠ সন্তান। বাবা হার্টের পেশেন্ট ছিলেন, তাই বেশি দিন চাকরি করতে পারেননি। অকালেই স্বেচ্ছাবসর নিয়ে নিতে হয়। বাবা অবসর নেওয়ার পর কয়েক মাসের মধ্যেই শ্যামপুরে কলেজের চাকরিটা আমি পেয়ে যাই। তারপর অভিভাবকের মতো সংসারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করি।
বোনেদের বিয়ে দেওয়া, ভাইদের পড়াশোনা শিখিয়ে মানুষ করতে করতে জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এর মাঝে বাবা মাও চলে গেলেন। সংসারের দায়িত্ব পালন করে দীর্ঘ চাকরি জীবন পার করে যখন নিজের দিকে তাকানোর সময় পেলাম, তখন দেখলাম সংসার করার বয়স, ইচ্ছে দুটোই শেষ হয়ে গেছে। উল্টে যাদের জন্য প্রাণপাত করে সর্বস্ব দিয়ে দিয়েছি, সেই ভাইয়েরাই আজ আমাকে তাদের বোঝা ভাবতে শুরু করেছে। এছাড়া তাদের ভালোবাসা আমার থেকে বেশি আমার সঞ্চিত অর্থের উপর ছিল। এতগুলো লোভাতুর দৃষ্টির মাঝখানে আমি প্রতিনিয়ত বড্ড অসহায় বোধ করছিলাম। আর তাই আমার শান্তিনিকেতনে আগমন। কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের চোখের কোণটা ভিজে উঠেছে। লক্ষ্য করল বেলা। সত্যি কি অদ্ভুত না এই মনুষ্য জীবন! কেউ না চাইতেই সব পায়, আর কেউ সারা জীবন ধরে করে গিয়েও দিনের শেষে থেকে যায় নিঃস্ব। ভদ্রলোক নিজেই আবার সকলকে ছন্দে ফেরালেন। বললেন, চলুন, আর দেরি করে লাভ নেই, সবাই মিলে কেক কাটা যাক। তারপর সকল আবাসিকের অনুরোধে নতুন সদস্য হিসেবে সুজিত বাবুই কেক কাটলেন। বেলা আর মাধবী দেবীর ঘরের ঠিক একটা ঘর বাদেই সুজিত বাবুর ঘর। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মাধবী দেবী বেলাকে বললেন, সুজিত বাবু মানুষটা বেশ ভালো বল। শুকিয়ে যাওয়া শাড়িগুলো আলনায় রাখতে রাখতে বেলা উত্তর দিল, ঠিক বলেছ মামুনি, মানুষটা ভীষণ আমোদে প্রকৃতির, সবসময় বাড়িটাকে মাতিয়ে রাখেন। নতুন এসেছেন, তবু যেন মনে হয় কত কালের চেনা। কথাগুলো বলে ফেলে পরক্ষণে নিজেকে মৃদু ধমক দিয়ে বেলা মনে মনে বলে উঠল, ছি ছি, এসব কি কথা বলছি আমি! এই বয়সে এসে এমন কথা আমার মুখে মানায় নাকি? মামুনি কি ভাবলো কে জানে। ইদানিং সুজিত বাবুর সাথে মাধবী দেবীর বেশ কথাবার্তা হয়। ভদ্রলোক মাধবী দেবীকে মায়ের মতোই শ্রদ্ধা করেন। একদিন নানা কথাবার্তার মধ্যে মাধবী দেবী তাকে জানালেন তার বৌমা বেলার পড়াশোনার ইচ্ছের কথা। সুজিতবাবু বললেন, বেশ তো, আপনার বৌমাকে একবার ডেকে দিন আমার কাছে, আমি ওনার সাথে কথা বলে দেখি। যদি উনি সত্যিই পড়তে চান তবে আমি ওনাকে সাহায্য করব। সুজিতবাবুর কথায় সাহস পেয়ে মাধবী দেবী বেলাকে সব কথা বললেন। বেলা প্রথমে বেশ আপত্তি করেছিল, একটু বকাবকিও করেছিল মামুনিকে, কিন্তু তারপর মনের সুপ্ত বাসনাটাকে আর চাপা দিয়ে রাখতে পারেনি। একদিন রুমে গিয়ে নিজের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখিয়েই ফেললেন সুজিতবাবুকে। সুজিতবাবুর রেজাল্টটা হাতে নিয়ে বললেন, গ্র্যাজুয়েশনটা আপনি অনায়াসেই করতে পারেন, দরকার পড়লে নোটসের ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। বেলা দেবী বললেন, সে না হয় হবে, কিন্তু অ্যাডমিশনটা কি করে হবে, মানে এই বয়সে এসে? সুজিতবাবু বললেন, ওসব আপনি ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেব, আপনি শুধু পড়াশোনাটা কমপ্লিট করুন। এরপর সুজিতবাবু নিজের বেশ কয়েকজন বন্ধু বান্ধবকে বলে বেলা দেবীকে কলেজে ভর্তি করলেন। বেলা দেবীর বয়সের কথা ভেবে প্রিন্সিপাল স্যার ওনাকে রোজ কলেজে না আসার ব্যাপারে ছাড়পত্র দিতে চাইলেও উনি সেটা মানতে চাননি, বরং কলেজে গিয়ে সবার সাথে বসে লেকচার শুনতে, নোটস লিখতে ভীষণ ভালো লাগতো তার। কেউ কেউ অবশ্য বাঁকা চোখে তাকাতো, টোন টিটকিরি করতো, কিন্তু সেসব বেলাকে আর দমিয়ে রাখতে পারেনি। কলেজ থেকে ফিরে সুজিতবাবুর কাছে নিয়ম করে পড়তে বসত বেলা। সকল আবাসিকদের উৎসাহে, মামুনির আশীর্বাদে আর পুরোপুরি সুজিতবাবুর অক্লান্ত পরিশ্রমের পর বেলা আজ 60% নাম্বার নিয়ে ফার্স্ট ক্লাসে গ্র্যাজুয়েশন পাশ করেছে। গোটা শান্তিনিকেতনে আজ খুশির আমেজ। বেলা সবার জন্য নিজের হাতে মিষ্টি নিয়ে এসেছে। বৌমার পাশ করার আনন্দে রাতে একটু ভালো মন্দ খাবারের আয়োজন করেছেন মাধবী দেবী। বেলার মুখটা আজ স্বপ্ন পূরণের আনন্দে যেন ঝলমল করছে। পোলাও আর মাংস কষার গন্ধে সন্ধ্যের থেকেই গোটা শান্তিনিকেতন ম ম করছে। বহুদিন পর নিচের ড্রয়িং রুমে সমাজ থেকে পরিত্যক্ত হওয়া মানুষগুলোর প্রাণ খোলা হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। নিজের ঘর থেকে মামুনির খাবার আগের ওষুধ নিতে আসতে গিয়ে বেলা দেখল সুজিতবাবু দোতলার ঝুল বারান্দায় একা দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সবাই তো নিচে, আপনি এখানে কি করছেন? সুজিতবাবু বললেন,
বিশেষ কিছু করিনি বেলা দেবী, একটু দাঁড়িয়েছিলাম আর কি। বেলা দেবী বললেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? সুজিতবাবু বললেন, এ বাবা, মনে করব কেন, বলুন কি জানতে চান? বেলা দেবী বললেন, না মানে আপনি তো কলেজে পড়াতেন, তো সেখানে আপনার কাউকে পছন্দ হয়নি জীবন সঙ্গিনী হিসেবে? সুজিতবাবু বললেন, না বেলা দেবী, কলেজে আমি এমন কাউকে পাইনি যাকে আমি জীবন সঙ্গিনী করতে পারি। বেলা দেবী বললেন, ও আচ্ছা, আসলে আমি শুনেছিলাম কলেজের প্রফেসরদের লাভ ম্যারেজ ট্যারেজ হয়। এবার সুজিতবাবু হা হা করে হাসতে লাগলেন। আপনার এই লাভ ম্যারেজের কনসেপ্টটা কিন্তু দারুণ বেলা দেবী, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে এমন কিছু ঘটেনি। সুজিতবাবুর রসিকতায় বেলা দেবীও হাসতে লাগলেন। এদিকে বৌমার আসতে দেরি হচ্ছে দেখে মাধবী দেবী দোতলায় উঠে এসে দেখলেন দুজনে একান্তে দাঁড়িয়ে গল্প করছেন। বিরক্ত না করে তিনি নিচে নেমে এলেন। এরপর মাধবী দেবী প্রায় একটা বিষয় লক্ষ্য করতেন যে সুজিত আর বেলার সম্পর্কটা আগের মতো নেই। দুজনেই জড়তা কাটিয়ে একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। তাই শেষে একদিন সান্ধ্যকালীন আড্ডায় সবার উপস্থিতিতে মাধবী দেবী সুজিতবাবুকে বললেন, বাবা সুজিত, অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সাহস করে ঠিক বলে উঠতে পারছি না। আজ তুমি অনুমতি দিলে বলতে পারি। সুজিতবাবু মাধবী দেবীর হাত দুটো ধরে বললেন, ছি মাসিমা, এমন করে বলবেন না। আপনি আমার মায়ের মতো, আর মা কিছু চাইলে ছেলে কি তা না দিয়ে থাকতে পারে বলুন? মাধবী দেবী বললেন, আসলে তুমি শুধু আমার নয়, আমার মেয়েটারও স্বপ্ন পূরণ করেছ। আমি কোনোদিন ভাবিনি এই জীবনে মেয়েটার স্বপ্নটাকে এভাবে সত্যি করতে পারবো। তাই আমি চাই বাকি জীবনটা তোমরা দুজন একসাথে কাটাও। কিছুক্ষণ থেমে মাধবী দেবী আবার বলতে শুরু করলেন, বাবা মায়ের মুখের উপর কথা বলতে না পেরে অপরিণত বয়সে আমার ছেলেকে বিয়ে করে মেয়েটা একদিনের জন্যেও সুখী হয়নি, উল্টে চিরকাল অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে গেছে। মারা যাবার আগে মা হিসেবে আমি তাই মেয়েটাকে একটু সুখী দেখে যেতে চাই। আর আমি জানি আমার এই অভাগী মেয়েটাকে তুমি একমাত্র সুখী করতে পারবে। দুজনের কথাবার্তা এতক্ষণ চুপ করে শুনছিল বেলা, তবে এবার এগিয়ে এসে বলল, এসব তুমি কি বলছো মামুনি? ওনাকে এমন প্রস্তাব দেওয়ার কোনো মানেই হয় না। বেলাকে চুপ করিয়ে ছায়াদি বললেন, কেন মানে হয় না বেলা? মাসিমা তো ঠিক কথাই বলেছেন। আর এই দুনিয়ায় সুজিতবাবুর মতো ভালো মানুষ তুমি আরেকটাও পাবে। ছায়াদির সাথে সাথে বাকিরাও মাধবী দেবীর কথাতে সম্মতি জানিয়ে বেলাকে বলল, আমরা সবাই বিশ্বাস করি বেলা, তুমি আর সুজিতবাবু একসাথে খুব ভালো থাকবে। তবে আমাদের সুজিতবাবুর মতামতটাও জানা দরকার। যতই হোক, এটা ওনার জীবনেরও বড় সিদ্ধান্ত। সুজিতবাবুও বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীরবতা ভাঙলেন। বিয়ে করার ইচ্ছে একেবারে যে ছিল না তাই নয়, কিন্তু ভাগ্যের পরিহাসে করা আর হয়ে ওঠেনি। মানুষ হিসেবে বেলা দেবীকে আমার ভালোই লাগে। এবার ওনার যদি এই বুড়োটাকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে, তবে আমারও কিন্তু কোনো আপত্তি নেই। এতক্ষণ ধরে সবার সাথে প্রতিবাদ করে আসা বেলা সুজিতবাবুর কথা শুনে লজ্জায় ঘর থেকে বেরিয়ে দোতলায় চলে গেল। কারোর কিছু বুঝতে বাকি রইল না। আসলে বেলা নিজেও পছন্দ করত সুজিতবাবুকে, শুধু মামুনির কথা ভেবে সমাজের রক্তচক্ষুর ভয়ে মনের ইচ্ছাটাকে মনেই চেপে রেখেছিল। শুধু বুঝতে পারিনি তার মনের কথা মামুনি জেনে ফেলেছে। অবশেষে মাধবী দেবীর তত্ত্বাবধানে বিয়ের দিন ঠিক হলো আগামী মাসের পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের দিন সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা। শুভ বিবাহ সম্পন্ন হবে গোধূলি লগ্নে। দুপুরে মাধবী দেবী বহু বছর বাদে অশীতিপর হাতে সাজাতে বসলেন নিজের বৌমাকে। বেলা বলে উঠল, এই বয়সে এসে নতুন সম্পর্কে জড়ানোটা কি ঠিক হচ্ছে মামুনি? মামুনি বললেন, জরুরি নয় যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক থাকতেই হবে, বরং তার চেয়ে অনেক বেশি জরুরি দুটো মানুষের মানসিক বন্ধন, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর সেটা না থাকলে
পুরো সম্পর্কটাই ঠুনকো থেকে যায় চিরকাল, যেমনটা তোর আর খোকার সম্পর্কটা ছিল। সমাজের চোখ দিয়ে দেখতে গেলে তোদের জীবনে তো অয়নও এসেছিল, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হলো কি? স্বামী তো আগেই চলে গিয়েছিল, এমনকি ছেলেটা অবধি শেষ বয়সে তোকে অস্বীকার করলো। খোঁপায় বেলি ফুলের মালাটা জড়িয়ে দিতে দিতে মাধবী দেবী আবার বলতে শুরু করলেন, একটা মানুষের জীবনে অনেকগুলো দিক থাকে, একটা দিক শেষ হয়ে গেছে বলে বাকি দিকগুলোর দিকে ফিরেও তাকাবো না, এটা তো ঠিক নয় মা। আর আমার কথা যদি বলিস তাহলে বলবো, অরুণ চলে যাবার পর তোকে বিবর্ণ শাড়িগুলোতে দেখাই যেন আমার নিয়ম হয়ে গিয়েছিল। মনে মনে সবসময় চাইতাম তোর জীবনটা আবার রঙিন করে দেব, কিন্তু ভাবিনি আজ এত বছর বাদে হঠাৎ করে সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার আশীর্বাদ তোর সাথে রইল, তুই সুখী হ মা। এতদিন বহু আঘাত পেয়েছে বেলা, তবু এতটুকু চোখের জল ফেলেনি, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারল না। মামুনিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। মামুনি বেলার চোখের জলটা বুঝিয়ে দিয়ে তাকে ছাদনা তলায় নিয়ে এলেন। বরের বেশে সুসজ্জিত সুজিত বাবু। বিয়ে শুরু হলো। সবচেয়ে খুশি আজ মাধবী দেবী নিজে। এতকাল পরে হলেও মেয়েটার জীবনে সুখের রং ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। হাসতে হাসতে সবাইকে বলতে লাগলেন, পশ্চিমের কোণে সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, গোধূলি লগ্নে বিয়ে। সবাই দেখো, বেলা শেষে আজ আবার নতুন করে আমার বেলার বেলা শুরু।